এশিয়ান রেডিও 90.8 FM শুনতে থাকুন। Asian Radio 90.8 FM আমার সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা শেয়ার করছি। আমি তখন আমার বাবা মায়ের সাথে একই বিল্ডিং এ কিন্তু আলাদা ফ্ল্যাটে ভাড়া থাকি। আমার তখন একটাই মেয়ে, তার বয়স মতো 4 বছর, মানে 2008-এর দিকের ঘটনা। আমার স্বামী ব্যবসার কারণে প্রায়ই তাকে দেশের বাইরে যাওয়া আসা করতে হয়। তাই সেই রাতে আমি আমার মাকে বললাম, তুমি আজ আমার সাথে ঘুমাও। একা একা মেয়েকে নিয়ে থাকি, রাতে ঘুম আসে না। রাতে ঘুম না আসলে বিরক্ত লাগে। ও আমার একটা বদ অভ্যাস ছিল, রাতে জেগে জেগে মুভি দেখা আর বই পড়া। আমি তখন অনার্সে পড়ি, তো আমি টিভি দেখছিলাম। প্রায় রাত 1:30 হবে। আমি বসার রুমে টিভি দেখি আর আমার বেডরুমে আমার মা আর আমার মেয়ে ঘুমায়। হঠাৎ দেখলাম আমার মেয়ে রুম থেকে বের হয়ে টয়লেটে চলে গেল। আমি কিছু না ভেবে ওর পিছে পিছে গেলাম, কারণ ছোট মানুষ একা একা কখনো টয়লেটে যায়নি। কিন্তু টয়লেটে গিয়ে দেখি কেউ নাই। ভাবলাম হয়তো আমারই দেখার ভুল। আমি পুনরায় টিভি দেখতে লাগলাম। হঠাৎ দেখি আমার মা গোসলখানা থেকে গোসল করে আসলেন আর আমার পাশে সোফায় বসলেন। আমার মা হাই ব্লাড প্রেশারের রোগী, সে রাতে গোসল করেন প্রায়। আমি বললাম, এত রাতে গোসল করছো? মাথা মুছো, ঠান্ডা লাগলে বুঝবে। সে কোনো উত্তর দিল না। আমি টিভিতে মনোযোগ দিলাম, মাও দেখতেছে। আমি জিজ্ঞাসা করলাম, নুডলস বানিয়েছি, খাবা? সে কোনো উত্তর দেয় নাই। আমি সোফা থেকে নেমে শুয়ে পড়লাম কার্পেটের উপর। হঠাৎ মায়ের দিকে তাকালাম, মাকে জানি কেমন চেঞ্জ দেখাচ্ছে। আমি বললাম, সমস্যা কি? এমন করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? হঠাৎ কিছু বোঝার আগেই মা আমার হাতকে ঝুঁকে বুকের উপর বসে আমার গলা চেপে ধরলেন। আমি আতঙ্কে তার হাত ধরলাম, কিন্তু তার এত শক্তি যে আমি ছাড়াতেই পারছিলাম না। আমি বুঝলাম এটা আমার মা না, কারণ মায়ের এত শক্তি নেই যে সে আমার সাথে পারবে। আমি ছোট থেকেই জিন ভূত আর আত্মা প্রেতাত্মা নিয়ে কম বেশি রিসার্চ করতাম, এখনো করি। আমি বুঝলাম এটা অন্য কিছু। আমি দুরূদ পড়তে লাগলাম। এভাবে প্রায় 10 থেকে 15 মিনিট তার সাথে লড়লাম। ভূত আমার দুরূদ আর সূরা ফাতিহা পড়ে শেষ করতেই দেখলাম আমার মা হঠাৎ একটা বানর আকৃতির পাখা ওয়ালে কিছু একটা হয়ে জানালা দিয়ে উড়ে বের হয়ে পাশের বিদ্যুতের তারে বসল।
আমি কোনো মতে নিঃশ্বাস নিয়ে মা বলে চিৎকার দিলাম। আমার মা ঘুম থেকে দৌড়ে এসে আমাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে, কি হয়েছে? আমি সব বললাম। মা আগে থেকেই জানেন যে আমার ছোট থেকেই এসব সমস্যা আছে, আর আমি জন্ম তুলা রাশি, তার উপর এসব নিয়ে অনেক মাথা ঘামাই। তাই তিনি বললেন, আর কখনো একা একা থাকিস না। পরে এক হুজুরকে ডেকেছিলেন, তিনি পানি পড়ে দিয়েছিলেন আর বলছিলেন এটা একটা শয়তানের আত্মা ছিল, আর আমি যেন একা একা না থাকি হুজুর আমাকে এ কথা বলে গেলেন। ঘটনাটি আমার এক বড় ভাই সালামের কাছ থেকে শোনা। ঘটনাটি ঘটেছিল রাজশাহীতে। জামালপুরের এক রিকশা চালক ছিল। সে অতিরিক্ত ইনকামের জন্য রাতের বেলা বেশিরভাগ সময় রিকশা চালাত, কারণ রাতের বেলা ভাড়াটা বেশি পাওয়া যায় বা দূরের যাত্রী পাওয়া যায়, যেহেতু সেখানে রেল স্টেশন আছে। একদিন সে রেল স্টেশনে দাঁড়িয়ে আছে, আর কোনো রিকশাওয়ালা তেমন একটা নেই। অনেক রাত। একটা লাস্ট ট্রেন যেটা আসবে সেটা 2 ঘন্টার মতো দেরি করে ফেলেছে। হঠাৎ ট্রেনটি আসলো এবং একজন মাত্র প্যাসেঞ্জার নামলো। লোকটা স্যুট বুট পরেছিল এবং হাতে ছিল একটা ব্রিফকেস। লোকটা এসে রিকশাওয়ালাকে বলল, যাবা? রিকশাওয়ালা বলল, কোথায় যাবেন? লোকটা বলল, আমি যেদিকে বলবো সেদিকে চলো। রিকশাওয়ালা চালাচ্ছে। চালাতে চালাতে জামালপুরের সবচেয়ে বড় যে কবরস্থানটা সেখানে গেল। সাধারণত কবরস্থানের গেটে বিশাল বড় এক তালা লাগানো থাকে। লোকটা যখন গেটের সামনে গিয়ে দাঁড়ালো তখন তালাটা অটোমেটিক ভাবে খুলে গেল। রিকশাওয়ালা তখন এই দৃশ্য দেখছেন। লোকটা ভেতরে চলে গেল। অনেকক্ষণ পর সে হাতে করে কিছু একটা নিয়ে আসতেছে, কাপড়ে ঢাকা একটা ছোটখাটো লাশ, এই টাইপের কিছু একটা নিয়ে আসছে। তো সে রিকশার কাছে আসলো এবং রিকশাওয়ালাকে বলল, আমাকে যেখান থেকে নিয়ে আসছো সেখানে চলো। রিকশাওয়ালা তাকে নিয়ে প্যাডেল করতেছে খুব ভয়ে ভয়ে। পেছনে সে শব্দ শুনছে, হাড় চাপাইয়া চাপাইয়া খেলে যে শব্দটা হয় সেরকম, এবং কিছু ছুঁড়ে ফেলে দিচ্ছে এরকম শব্দ শুনতে পাচ্ছে। সে ভয়ে হোক যেভাবে হোক সে আবার স্টেশনে পৌঁছাতে পারছিল। পৌঁছানোর পর লোকটা বলল, এতক্ষণ যা দেখলা বা শুনলা এটা কাউকে বলতে পারবা না, আর তোমাকে কত ভাড়া দিতে হবে। রিকশাওয়ালা কিছু বলে নাই এবং তার হাতে একটা তামার পয়সা দেয়। ওই ট্রেনটি তখনও ওখানে এবং যে স্টেশন মাস্টার সেও সেখানে নাই। পরে জানা গেছে ওই দিন নাকি
ট্রেন ধর্মঘট ছিল। তারপর রিকশাওয়ালা সেন্সলেস হয়ে পড়ে যায়। সকালবেলা আশেপাশের যে রিকশাওয়ালারা ছিল এসে দেখে সে সেন্সলেস হয়ে পড়ে আছে। সারা রাত বৃষ্টি হওয়ায় সে বৃষ্টিতে ভেজা। পরে রিকশাওয়ালা ঘটনাটি তার বউয়ের সাথে শেয়ার করে। কথাটি শুনে আগ্রহ হয়ে এগিয়ে যায় আশেপাশের অনেক লোক। ঘটনাটি যখন সে শেষ করছে এবং পয়সাটার দিকে তাকাচ্ছিলেন, তখন সে হঠাৎ করে অ্যাবনর্মালের মতো হয়ে গেল এবং তার নাকে মুখে রক্ত উঠে মারা যায় সাথে সাথেই ওই জায়গায়। ওই পাড়ার লোকজন এই ঘটনাটি সচক্ষে দেখেছিল। আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান, ঠিকানা দক্ষিণ বাড্ডা, প্রবাসী, ঢাকা 12। আচ্ছা আচ্ছা, আপনার সাথে যে আপনি যে ঘটনাটা শেয়ার করবেন আজকে আমাদের সাথে, সেই ঘটনা মূলত কার সাথে ঘটেছিল? সেই ঘটনাটা ঘটেছিল, আমি ছিলাম, আমার স্ত্রী ছিল এবং আমার সদ্য সন্তান 1983 সনের। আচ্ছা, এটা 1983 সনের ঘটনা। জি। আচ্ছা আচ্ছা, আপনার স্পষ্ট এখনো মনে আছে? এর মানে ঘটনাটা অনেক বেশি ভয়াবহ, তাই তো? অনেক বেশি ভয়াবহ। জি, আমরা তাহলে কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাই। সেদিন ছিল আগস্ট মাসের 27 তারিখ। আমার একটা কন্যা সন্তান জন্ম হয়। আমি আমার বাড়ির থেকে রাগ করে আমার মামার বাড়িতে চলে যাই। তো আমার মামার বাড়িতে যাই আরো 2-3 মাস আগে, 2-3 মাস আগে যাই। তো মামার বাড়িতে আমি যে ঘরটায় থাকতাম সেই ঘরটা অনেক বড়। ঘরের এক সাইডে ছিল ধানের বস্তা। আচ্ছা, আপনার সেই মামার বাড়ি কি বাড্ডাতেই ছিল নাকি অন্য কোথাও? বাড্ডাতেই ছিল। আচ্ছা, ওকে, আপনি বাড্ডার লোকাল? বাড্ডা লোকাল। আচ্ছা, ওকে। তো এক সাইডে খুব ধানের বস্তা, আর এক সাইডে আমাদের রান্না বান্না করার খাবার জিনিস, আর এক সাইডে একটা চৌকি, 2 সাইডে 2টা দরজা। আচ্ছা আচ্ছা। তো ওই দিন আমার বাচ্চাটা হওয়ার পরে আমি ডাক্তার কাছে যাই। ডাক্তার কাছে যাওয়ার পরে ডাক্তার আইসা তাদের টিটিনাস এসব ইঞ্জেকশন করে দেবে। আমার মামি ওরা, আমার খালা ছিল সেখানে, তারা রাত 10টা পর্যন্ত থেকে যে যার ভাবে চলে গেছে। আমি আমার মার কাছেও যাইনি, আমার বাবার কাছে যাইনি। জি। তো রাত্রে আর কেউ নাই, আমরা 2জন আর বাচ্চা। আমরা পূর্ব সাইডে যে দরজাটা আছে ওই দরজার সামনেই আমার স্ত্রী বসা। তার বাচ্চা হলে একটা মেয়ের যে অবস্থা থাকে আর কি, সে তো লড়াচড়া করতে পারে না, কাঁচাই থাকে। তা আমি তার পাশে বসে গেছি। এর মধ্যে আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে বসে গেছি। রাত্রে 12টা 12:30টার দিকে আমার খুব ঘুম পাইতেছে, এমন ঘুম পাইতেছে যে আমি বসে থাকতে পারতেছি না। তো আমি বললাম কি ওই জায়গায় পাশেই, আমি এলাম দক্ষিণ দিকে ওই ধানের বস্তার সাইডে আমি শোয়া, নিচে একটা এই বিষয়ে শুয়ে রয়েছি, আর আমার ওয়াইফগুলো পূর্ব দিকে দরজাটার পাশে বসা, বাচ্চাটা কোলে নিয়ে বসা। আচ্ছা আচ্ছা। তখন আমি ওই ধানের বস্তার উপরে দিয়ে দেখতেছি যে পশম বড়া একটা অনেক বিকট সাইজের একটা লোক ধানের বস্তার মধ্যে টেনে আমার বুকের মধ্যে পাড়া দিতেছে। আচ্ছা, আপনি তখন শুয়েছিলেন, আপনার বুকের উপরে পাড়া দিতেছে। আচ্ছা, সেটার সাইজটা একটু দানবীয় ছিল এবং খুব পশম, বুকে হাতে খুব পশম ছিল। তার চোখ, দাঁত, নাক, কান এসব কি স্পষ্ট ছিল নাকি অস্পষ্ট? অস্পষ্ট, খুব লাল, একদম এরকম অবস্থা ছিল। তখন আমি ঘাইমা গেলাম গা। আমি জাগলাম, জাগার পরে আমার আবার অনেক ছোটবেলার থেকে আমার অনেক বই পড়ার অভ্যাস ছিল। আচ্ছা।
তো রকিব হাসানের আমি একটা গল্প করছিলাম ড্রাকুলার, আর কাজী আনোয়ারদার পড়ছিলাম যে পিশাচ দ্বীপ। আচ্ছা, এই গল্পের নিয়ে আমার একটা অভিজ্ঞতা আছে যে রসুনের কাছে পিশাচ আসতে পারে না। আমি বুঝছি যে এটা একটা পিশাচ এখানেই করছে। তখন আমি করলাম কি, ঘরের মধ্যে রসুন বার করলাম, বার করে অনেকটি ছেঁচা মেচা আর একটা মালা করে আমার বাচ্চার গলায় দিলাম। আমার বাচ্চাটা খুব সুন্দর, বাচ্চার গলাটা দিলাম, দিয়া আমি আবার আমার ওয়াইফ বলতেছে কি হয়েছে তুমি এরকম ঘামতাছ কি হয়েছে? আমি তারে বলি না যে না কিছু হয় নাই, চুপ করে থাকো। আচ্ছা, আবার আমি ওই জায়গায় কি করছি, আবার আমার শোয়া ফেলেছি বলতে ওই একই জায়গা দিয়ে একটা সাদা কালো একটা বিকট ধরনের একটা বিড়াল আসতেছে। আচ্ছা, চোখটা ওই ধরনের। ওই বিড়ালটা যখন আসতেছে তখন আবার আমি উঠছি। এটা আমার মানে আমার অবস্থা এত খারাপ, আমি খুব আমার অনেক কান্নাইতেছে এরকম অবস্থা। কি করলাম আমি, কেউ ওরে মায়ের আনলাম না, কেউ আনলাম না। আচ্ছা, এটা হ্যাঁ 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 এরকম লাগতেছে। আমার ওয়াইফ ফিল করতেছে তুমি চুপ করো, কিছু বলো না, কি হয়েছে তুমি করো। আমি আর কিছু বলতে পারতাছি না, আমার আবার শোয়া ফেলেছি। আচ্ছা, আপনি মানে তখন কথা বলার যে ক্ষমতাটা সেটা হারিয়ে ফেলেছি। আচ্ছা, টোটালি ততক্ষণে আপনাকে আক্রমণ করেছে, আবার আমার শোয়া ফেলেছে বলতে এবার আমি কিছুই মানে কি করতে পারতাছি না। আমার ওয়াইফ তখন দেখতেছে, সে বাস্তব তো বৈশা রয়েছে। আমার ঘরের উপরে ছিল একটা বেল গাছ, একটা পেয়ারা গাছ, আরেক সাইডে ছিল একটা তেঁতুল গাছ। আচ্ছা, আমার ওয়াইফ দেখতেছে পেয়ারা গাছের পেয়ারাগুলি পড়তেছে, আর ওই পশমওয়ালা হাত দিয়ে পেয়ারাগুলি টুকাইতেছে। আচ্ছা, আপনার ওয়াইফ এটা স্পষ্ট দেখতেছে। আচ্ছা, ওকে। পরে ও আমারে খুব ডাকতেছে, কিন্তু আমি ওর ডাকে পাইতেছি না, সাড়া দিতে পারতেছি না। তারপরে অনেক কষ্ট করে আমার পায়ের মধ্যে যখন ধাক্কা দিল, তখন আমি জাগলাম। কি হয়েছে? তুমি বসো, আমার ভয় লাগতেছে। পরে আমি চোখে মুখে পানি ছিটা দিয়া, তখন আমি সূরা কেরাত তেমন একটা ভালো কিছুই জানতাম না, দোয়া ইউনুস আর আলহামদুলিল্লাহ সূরা কিছুই জানতাম না। আমি এই সূরা কেরাত পড়তে মানে আমার কেমন অবস্থা যে আমি কান্না পাইতেছে, এরকম অবস্থা। হঠাৎ চায় দিয়ে ঘরের ভিতরে একটা বাদুড় ঢুকছে। আচ্ছা, এটা রাত কটার দিকের ঘটনা আপনার মনে আছে? ঘটনাটা তখন বাজতেছে 3:30টার মতো, 12:30 থেকে 3:30 পর্যন্ত ধারাবাহিকভাবে একের পর এক আসতেছে। ওকে। তখন বাদুড়টা ঢুকছে বলে আমি বাদুড়টারে দেখে আমার ওই যে ঢাকুলারের কথা মনে পড়া আমার একটা বিরাট ভাত তয়লা ছিল, ওই তয়লা দিয়ে আমি বাদুড়টারে ফালাইবার চেষ্টা করতেছি। কিন্তু আমি বাদুড়টারে ফালাইতে পারতেছি না। এরকম করতে মানে অনেকক্ষণ অবস্থা। আমার ওয়াইফ তুমি এরকম করতেছ, আমি তুমি দেখো না এটা কিরকম, এটা যে একবার ঝাপটা মারে এখানে মানে নিচে আর আসতে পারে না। ওই যে রসুনের একটা আছে, ঢাক আছে। আচ্ছা, এই জন্য নিচে আসতে পারে না, খালি উপর দিয়ে একবার এই মোড়া যায়, এই চাইরো কোনাটা করতেছে। আচ্ছা, এই অবস্থা করতেছে। আর আমি তো বাইরেতে প্যারাশনে যেতেছি, ওরা আমি লাগাইতে পারতেছি না। আচ্ছা, সেই বাদুড়ের আকৃতিটা কেমন ছিল? বাদুড়ের আকৃতিটা ছিল অনেক বড় ধরনের, যেমন চিল আছে না, চিল দেখতে যেরকম এইরকম ধরনের। ওটা আমরা যে সাধারণত যে বাদুড়গুলি দেখি সেই বাদুড় না, অন্য ধরনের একটি বাদুড়ের মতো। তবে আকৃতিতে বোঝা যাচ্ছে যে এটা একটা বাদুড়, কিন্তু আবার বাদুড়ও না, কনফিউশন। আচ্ছা, এই অবস্থায় পরে আমার মানে দুইজনে আমরা খুব হয়ে গেছি। হঠাৎ আজানের শব্দ হইল, বাদুড়টা গিয়া ঝাপটায় গিয়া পড়লো, তেঁতুল গাছটার মধ্যে পড়লো। বাদুড়টা নাই। তখন আমরা এই ঘরের ভিতরে কিন্তু তখন বাতি জ্বলতেছে, তারপরে আমাদের এই অবস্থা হইতেছে। তারপরে আমরা কি করব, আস্তে আস্তে ফর্সা হইল। আমার পাশে মানে ওই যে দক্ষিণ দিক দিয়ে আমার মামিরা থাকে, মামিরে ডাক দিলাম। মামিরে কইলাম যে মামি তুই আমার রাত্রে ডাক দিলি না কে? আমি কি মা আয় না, শুই না, খবর পেয়ে আয়নি, আমি আপনাকে ডাক দেখি কোন। আচ্ছা, পরে ওই দিন যে বাচ্চা হওয়ার পরে যে ইটি থাকে, নাটটার থাকে, রক্তমুক্ত থাকে, এগুলি আমি নিয়ে আস্তে আস্তে ওই লেকের পরে এলাম। তখন এগুলি সব খালি, ওই যে মসজিদটা আছে না, এগুলি সব খালি। আচ্ছা, এই মসজিদের নাই না, একটা কোদাল দিয়ে গাড়ি এগুলি থুয়ে গেলাম। যাওয়ার পরে বাসায় গেলাম, বাসায় গিয়ে গা গোসল ধুয়ে আমরা কি করলাম। পরে আমার বাবা আমার বাচ্চা নিয়ে বাসায় চলে গেল।
আচ্ছা আচ্ছা, দিনের বেলা। আচ্ছা, বাসায় চলে যাওয়ার পরে আমরাও আর কি করবো, বাবার পিছিয়ে পিছিয়ে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে এটা হলো 5 দিনের দিন কাহিনী। আবার 5 দিনের দিন তখন তো আমার মা আছে, আর আমাকে প্রোডাকশন নাই, আমার মায়ের প্রোডাকশন দিব। ঠিক করে আমার মার সাথে আমার ওয়াইফ, বাচ্চা। ওই দিন এইরকম 2 জন আইছে। আচ্ছা, এই 5 দিনে আপনার বাচ্চার সাথে আর তেমন কোনো ঝামেলা হয়নি বা আপনার সাথে হয় নাই? না। আচ্ছা, 5 দিন পরে তারপর 2 জন আসছে? 2 জন আসছে। আচ্ছা, তখন কি আপনি আপনার ওয়াইফের সাথেই ছিলেন নাকি আপনার? না, আমি পাশের রুমে ছিলাম। আচ্ছা, এটা আপনার সাথে নাকি? এটা আমার মার সাথে হয়েছে। আচ্ছা, ওকে। তারপরে মা আমার ডাক দেয় না, ঘরে বসাইছে। তখন ওই ছুটিগড় সাধারণত ওই যে আগুন টাগুন থাকি করে, হ্যাঁ, মাও জাগা আমার ওয়াইফও জাগা, ওইটা না ঘরে ঢুকে লবণ চাইতেছে যে আমি একটু লবণ নিতেছি। অন্য একজনের ধরে আমাদের এখানে জায়গা কিনা বাড়ি করছে, ওই আমরা আন্না আপা বলি, ওই আন্না আপা কথা, আন্না আপা সাই যাইছে। সে কইতাছে যে খালা আমার একটু লবণ দেন। তো মা কইতেছে ওই যে লবণ হনতেন না, ওগা ওই লবণের দিকে না যায়, ওই আমার বাচ্চার মাথার কাছে গেছে। আচ্ছা, বাচ্চার মাথার কাছে গেছে। আমার মা করতে কি থাপা দেওয়ার চুলের মধ্যে ধরছে। আপনার মা এটা বুঝে ফেলেছেন? বুঝে ফেলেছে। আচ্ছা, থাপা দেওয়ার চুলে ধরছে। ওদের তুই হ্যাঁ নাইছ কে লবণ নিবার আইস, কয় আমার ছেড়ে দে। আমি কই না, তোরে মা করতেছে না, তোরে ছাড়ন যাবো না, তুই আমার নাতিনকে নিতে আইস, আমার নাতিনের লগে ওয়াদা করে যেতে হবে, ফুটিয়া যেতে হবে, যাতে আমার নাতিনরা জীবনে কোনোদিন ডিস্টার্ব না করে কেউ। ওই আগের কাহিনী মায়ও করলো যে আগে তুই আইস, পরে কয় যে তোর পোলার লেগে তো তোর নাতিন বাচ্চা গেছে গা, আজকে আইছিলাম তোর লেগে বাচ্চা গেল গা, ঠিক আছে তোর নাতিনের কাছে আর জীবন আইতাম না, তোর নাতিনটা আমার কুলে দে। আচ্ছা। পরে আমার মায়ের কুলে দিছে বলতে আমার মেয়ের ফু দিয়ে গেছে। আজ পর্যন্ত আর আমার মেয়ের কোনো ডিস্টার্ব হয়নি। আচ্ছা, এখন আমার মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছি, 2টা মেয়ে নাতিন হয়েছে আমার। জি জি জি, এখন ভালো অবস্থা আছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আপনার স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করবার জন্য। আপনারও থ্যাংক ইউ এবং শ্রোতাদেরও থ্যাংক ইউ জানালেন। আমাদের গ্রামের বাড়িতে কোনো একটা অনুষ্ঠান উপলক্ষে একবার অনেক আত্মীয় স্বজন এসেছিল। অনুষ্ঠানটি হয় রাতের বেলায়। অনুষ্ঠান শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়। ফলে যাদের বাড়ি দূরে তারা সবাই ঠিক করেছে আজ এখানেই থাকবে। মামার বাড়িতে মোট 5টা ঘর আর একটা বাংলো ঘর। বাংলো ঘরটা তেমন একটা ব্যবহার করা হয় না। বাংলো ঘরের ডান পাশে কিছুটা দূরে গোয়াল ঘর। যেহেতু অনেকেই রাতে থাকবে বলে তাই ঘরের ভেতরে জায়গার শর্ট পড়ে যায়। তাই মামা মামি সিদ্ধান্ত নিল তাদের ঘরটা ছেড়ে বাংলো ঘরে চলে যাবে। রাতটা তারা সেখানে কাটাবে। তখন রাত প্রায় 2টা। মামা সিগারেট খাবেন বলে বাইরে বের হলেন। ঘর থেকে বের হয়ে উঠানে দাঁড়িয়ে সিগারেট টানছিলেন। এমন সময় তিনি একটা শব্দ শুনতে পান। তিনি এদিক ওদিক তাকান। হঠাৎ তার দৃষ্টি যায় গোয়াল ঘরের দিকে। তিনি দেখতে পান গোয়াল ঘর থেকে তাদের সাদা রঙের গরুটা কিভাবে যেন বের হয়ে পড়েছে। মামার তখন মনে পড়ে গোয়াল ঘর সন্ধ্যার পর সময় তো তালা লাগানো থাকে। গরুটা বের হয়ে সোজা হাঁটা শুরু করতে লাগলো। গোয়াল ঘরের ঠিক পেছনেই একটা বড় আকারের ঝোপ, অনেকটা জঙ্গলের মতো। মামা গরুটার পেছে পেছে হাঁটা শুরু করলেন।
এদিকে মামার দেরি দেখাতে মামির ঘুম ছুটে যায়। তিনি বাইরে এসে দাঁড়ান এবং দেখতে পান মামা হাঁটছে, তার সামনে একটা সাদা কিছু হেঁটে যাচ্ছে। মামি ভয় পেয়ে চিৎকার করে মামাকে ডাক দেন, কিন্তু মামা মামির ডাক শুনতে পেয়েও না থেমে উল্টো হাঁটতে থাকেন। মামি ভয় পেয়ে ছুটে গিয়ে মামাকে থামান। মামা তখন কেমন যেন একটা ঘোরের মধ্যে ছিলেন। তিনি বারবার বলতে থাকেন, আমাদের গরুটা চলে যাচ্ছে, ওই দেখো আমাদের গরুটা চলে যাচ্ছে। কিন্তু মামি বলেন, ওটা আমাদের গরু না। তারপর তাকে জোর করে ঘরে নিয়ে আসা হয়। সকালে মামা মামি দুজনই গোয়াল ঘরের তালা পরীক্ষা করে দেখেন তালা দেওয়াই আছে, আর সব কয়টা গরু ঠিকঠাক মতোই নিজ নিজ জায়গায় আছে। মামি তখন মামাকে বলেন, গতকাল রাতে আমাদের গ্রামে অপদেবতা বলে পরিচিত ডাক ছিল নিশা। মামি যদি তখন না উঠতেন ঘুম থেকে আর মামাকে না থামাতেন, তাহলে গরুরূপী নিশা মামাকে বনের ভেতরে নিয়ে মেরে মাটিতে কলা অবধি পুঁতে রাখতেন। Asian Radio, 90.8 FM. বর্ধমান সাহেবগঞ্জ লুপে গুসকরা নামে একটি স্টেশন আছে। ব্রিটিশ আমলে প্রথম যখন রেল লাইন পাতা হয় এখানে, সেই সময়কার কথা। গুসকরা থেকে 10-12 মাইল দূরে এক গ্রামের নবগোপাল নামে এক ছেলে মিলিটারিতে চাকরি পেয়ে পাঞ্জাব অঞ্চলে চলে যায়। সেখান থেকে মাসে মাসে মানি অর্ডার করে টাকা পাঠাতো সে, চিঠিপত্র লিখত, কিন্তু দুঃখের বিষয় ইচ্ছে করলেই বাড়ি আসতে পারত না। এ নিয়ে বাড়ির লোকদের অভিযোগের আর অন্ত ছিল না। নবগোপালের বাবা ছিলেন, মা ছিলেন, নতুন বিয়ে করেছিল, তাই বউও ছিল, ভাই বোন এবং বাড়ির অন্যান্য লোকজন তো ছিলই। এইভাবেই দিন কাটছিল। নবগোপাল কিছুতেই বাড়ি আসার ছুটি আর পায় না। এদিকে বেশ কিছুদিন হল নবগোপালের বাড়ি থেকে চিঠি আসাও বন্ধ হয়ে গেল। নবগোপাল বুঝল বাড়ির লোকেরা তার দেশে না ফেরার জন্য রাগ করেই চিঠি লেখা বন্ধ করেছে। কেননা শেষ চিঠিতে বাবা লিখেছিলেন, আজ 4 বছরেও যখন তুমি বুড়ো বাপ মাকে একবার এসে দেখে যাওয়ার প্রয়োজন মনে করলে না, নতুন বৌমার জন্য যখন তোমার কোনো কর্তব্য আছে বলে মনে হচ্ছে না, তখন আমরা ধরে নিলাম নতুন পরিবেশে গিয়ে তুমি আমাদের ভুলে গেছ। শুধুমাত্র মাসে মাসে টাকা পাঠালেই পরিবারের প্রতি কর্তব্যের শেষ হয় না। শ্রী শ্রী ভগবানের কৃপায় আমাদের বিষয় সম্পত্তি কি আছে না আছে তা তোমার অজানা নয়। অতএব তোমার এই দান না পাঠালেও চলবে। এই চিঠি পাওয়ার পর স্বাভাবিকভাবেই নবগোপালের মন কেঁদে উঠল। তারপর একদিন যখন সত্যি সত্যি মানি অর্ডারও ফেরত এলো, তখন আর সে থাকতে পারল না। ইতিমধ্যে পাঞ্জাব অঞ্চল থেকে কাশ্মীর অঞ্চলে বদলি হয়ে যায় নবগোপাল। সেখানে গিয়ে সেনাবাহিনীর কিছু নতুন বন্ধুদের সাহায্যে উচ্চতর পর্যায়ে আবেদন করে বহু কষ্টে 1 মাসের ছুটি মঞ্জুর করালো এবং দেশে ফিরল।
আসবার আগে একটা চিঠিও লিখল বাড়িতে। চিঠিতে লিখেছিল, অমুক দিন আমি গুসকরায় পৌঁছাচ্ছি, স্টেশনে আব্দুল কাকা যেন আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করে। সেই মতোই নির্দিষ্ট তারিখে নবগোপাল যখন গুসকরায় ট্রেন থেকে নামল, রাত্রি তখন 12টা। ঘন অন্ধকারে স্টেশন এলাকা খা খা করছে। 2-3 জন মাত্র যাত্রী নামল ট্রেন থেকে। নবগোপাল ভাবল, হয় বাড়ির লোকেরা ওর চিঠি পায়নি, নয়তো বাবা রাগ করে গাড়ি পাঠায়নি, অথবা গাড়ি নিয়ে এসে ওর বিলম্ব দেখে আব্দুল কাকা ফিরে গেছে। কেননা ও শুধু আসবার তারিখটাই লিখেছিল, দিনে আসবে কি রাতে আসবে তা তো লেখেনি। কেননা তখনকার দিনে ওই দূর দেশ থেকে নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করে ঠিক সময়টিতে আসা এত সহজ ছিল না। নতুন স্টেশন মাস্টার নবগোপালকে দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি কারো জন্য অপেক্ষা করছেন নাকি? নবগোপাল বলল, হ্যাঁ, আমার বাড়ি থেকে গাড়ি নিয়ে লোক আসবার কথা ছিল, কেন এলো না তাই ভাবছি, অথবা এসে ফিরে গেল কি না। স্টেশন মাস্টার বললেন, না, এসে ফিরে যায়নি, কেননা আমি তো সবসময় এখানে আছি, আমি কোনো গাড়িকেই অপেক্ষা করতে দেখিনি। তাহলে কি ওরা চিঠি পায়নি আমার? তাই হবে। তা আপনার বাড়ি এখান থেকে কত দূর? নবগোপাল বলল, অনেক দূর, 10-12 মাইল। ওরে বাবা, তবে তো হেঁটে যাওয়াও চলবে না। না, দিনে মানে হলে যেতাম, এই রাত্রে কখনো নয়। ভূতের উপদ্রব আছে, চোর ডাকাতের ভয় আছে, ঠ্যাঙাড়ের উৎপাত আছে। স্টেশন মাস্টার বললেন, তাহলে এক কাজ করুন, আজ আর কোনো ট্রেন তো আসবে না, আমি অফিস ঘরের চাবি দিয়ে আমার কোয়ার্টারে শুতে যাচ্ছি, আপনি বরং ওয়েটিং রুমে শুয়ে রাতটুকু কাটিয়ে দিন, তারপর সকালে দেখি আপনার জন্য কি করতে পারি। যদি কারো গরুর গাড়ি একটা পাই তো বলে কয়ে দেব। নবগোপাল বলল, পেলে ভালো, নইলে হাঁটা দিতেও আমার আপত্তি নেই। এই বলে সে ওয়েটিং রুমে কাঠের বেঞ্চির উপর লম্বা হয়ে শুয়ে ঝাড়পোকার কামড় খেতে লাগল। অনেকক্ষণ শুয়ে থাকার পর সবে তন্দ্রাটি এসেছে। এমন সময় খোকা বাবু পরিচিত কণ্ঠস্বর শুনে উঠে বসল নবগোপাল। আরে আব্দুল কাকা, কতক্ষণ এসেছেন আপনি? তা প্রায় ঘন্টাখানেক হলো। স্টেশনের বাইরে গাড়ি দেখতে না পেয়ে ভাবছিলাম তুমি আসোনি। আসবো না কি বলছেন? আপনার চিঠি পাওয়ার পর থেকে সবাই হানটান করছি, তবে গাড়ি তো আমি এখানে রাখিনি, গাড়ি ওই বাঁধের ওপর রয়েছে। আপনার চিঠি পেয়েছি, কিন্তু আপনি কখন আসবেন চিঠিতে তা লেখেননি, তাই এখানে জায়গা জোড়া না করে গাড়িটাকে বাঁধের ওপর রেখেছি। আমি ঠিক করেছিলাম লাস্ট ট্রেনটা দেখে তারপর ফিরে যাব, এই ভেবে গাড়িতে গিয়ে শুয়েছিলাম, কিন্তু এমন ঘুম এলো যে না ঘুমিয়ে থাকতে পারলাম না। নবগোপাল বলল, ঠিক আছে, রাত যখন হলো তখন রাতটা কাটো, কাল একটু ভোর ভোর রওনা হওয়া যাবে। সে কি খোকা বাবু, কর্তাবাবুর অবস্থা জানেন?
মা বৌমা সবাই আপনার চিঠি পাওয়ার পর থেকেই ঘর বার করেছেন। রান্না বান্না রেডি করেই আপনার জন্য পথ চেয়ে বসে আছেন সব। কিন্তু আব্দুল কাকা, পথঘাটের যা অবস্থা তাতে। খোকা বাবু, আপনি কি ভুলে গেলেন আমার নাম আব্দুল? আমার শরীরে এক ফোঁটা রক্তও যতক্ষণ থাকবে ততক্ষণ কারো সাধ্য আছে আমাদের কিছু করে? ওসব ভয় করবেন না খোকা বাবু, চলুন। উদো আর বুধোকে সঙ্গে এনেছি, গরুর গাড়িকে আমি ঘোড়ার গাড়ির মতো ছোটাবো। অতএব নবগোপাল আর দ্বিরুক্তি না করে আব্দুলের সঙ্গে চলল। আব্দুল নবগোপালের সুটকেসটা মাথায় নিয়ে আগে আগে চলল, নবগোপাল চলল পিছু পিছু। যেতে যেতে নবগোপাল দূর থেকে দেখতে পেল সেই অন্ধকার বাঁধের উপর দুটো করে চারটে চোখ যেন ভাটার মতো জ্বলছে। চতুষ্পদ জন্তুদের চোখ রাত্রিবেলা জলে, কিন্তু তাই বলে এইভাবে। নবগোপাল কাছে যেতেই উদো আর বুধো গরু দুটো বহুদিন পরে মনিবকে দেখে শিং নেড়ে তাদের আনুগত্য প্রকাশ করল। আব্দুল বলল, বাবু, গাড়িতে খড় বিছিয়ে গদির মতো করে আপনার বিছানা পেতে রেখেছি, আপনি শুয়ে পড়ুন, আমি জোর কদমে গাড়ি চালিয়ে যাচ্ছি। নবগোপাল তাই করল। দূরের ট্রেন ভ্রমণে থেকেই সে ক্লান্ত ছিল, তার উপর রাত হয়েছিল অনেক, তাই গরুর গাড়ির বিছানায় দেহটা এলিয়ে দিল সে। এদিকে আব্দুল গরুর গাড়ি নিয়ে বাগ থেকে মাঠের রাস্তা ধরল। প্রথমটা বেশ একটু মন্থর গতিতে চলার পর গাড়ি এত জোরে ছোটাতে লাগলো যে ওর মনে হলো ও যেন এখনো ট্রেনের মধ্যেই রয়েছে। নবগোপাল ভয়ে ভয়ে বলল, এ কি করছো? এইভাবে গাড়ি চালালে গাড়ি উল্টে যাবে তো। আব্দুল বলল, কেন ঘাবড়াচ্ছেন খোকা বাবু? আমার নাম আব্দুল, কোনো ভয় নেই আপনার, চুপচাপ শুয়ে থাকুন। নবগোপাল বলল, না, আমার ভীষণ ভয় করছে। কিন্তু কে কার কথা শুনে? আব্দুলের তখন জেদ চেপে গেছে, জোরে গাড়ি সে চালাবেই। নবগোপাল বুঝতে পারল গরুর গাড়ি এত জোরে ছুটছে যে মাঝে মাঝে চাকা মাটি স্পর্শ করছে না, যেন হাওয়ায় উড়ে চলছে। এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরই গ্রামে পৌঁছল ওরা। গ্রামে ঢোকার মুখেই একটা খাল আছে। গরুর গাড়িটা লাফিয়ে খাল পার হয়ে গেল। নবগোপাল আর নবগোপালের মধ্যে নেই তখন। সে বুঝতেই পারল কার পাল্লায় সে পড়েছে। এখন ভালোই ভালোই বাড়ি পৌঁছলে হয়। যাই হোক, গাড়ি এসে বাড়ির কাছে থামল। সাবেক কালের দোতলা মাঠ কোঠা, পাঁচিল দিয়ে ঘেরা, বেশ বড় সড়ো। নবগোপাল গাড়ি থেকে নামলে আব্দুল বলল, অনেক রাত হয়ে গেল খোকা বাবু, আপনি ভেতরে যান, আমি গরু দুটো গোয়ালে রেখে আসি। এই বলে আব্দুল চলে গেল। ভীত সন্ত্রস্ত নবগোপাল দরজায় কড়া নাড়ল। সঙ্গে সঙ্গে ওর মা বাবা দুজনেই দরজা খুলে বেরিয়ে এলেন। নবগোপাল প্রণাম করতে যেতেই বাবা বললেন, থাক বাবা, তোমার চিঠি যত সময় পেয়েছি, কিন্তু এত রাতে তুমি কি করে এলে? তোমার আসার সময় জানতে না পারার জন্য আমি কোনো গাড়ি পাঠাইনি। জানি তুমি বুদ্ধিমান ছেলে, কারো না কারো একটা গাড়ি ভাড়া নিয়ে আসবে। তবু সারাদিন অপেক্ষা করে এই সবে শুয়েছি আমরা।
এত রাতে এইভাবে আসাটা তোমার ঠিক হয়নি। নবগোপাল বলল, আমাকে আব্দুল কাকা নিয়ে এসেছে বাবা। আব্দুল নিয়ে এসেছে? হ্যাঁ, আব্দুল কাকা। সে কি ঠিক বলছো? আব্দুল নিয়ে এসেছে তোমাকে, না অন্য কেউ? না বাবা, অন্য কেউ নয়, আব্দুল কাকাই নিয়ে এসেছে আমাকে। আমি কি ভুল দেখব? তা কিসে এলে? কেন, গরুর গাড়িতে, উদো আর বুধো। থাক, আর বলতে হবে না। আব্দুল আমাদের বহুদিনের পুরনো লোক, সেটা আর উপযুক্ত কাজই করেছে। তবে বাবা, একটা কথা কি জানো, আব্দুল আর বেঁচে নেই, উদো বুদো না। সে কি? হ্যাঁ, যাক, ওসব কথা থাক এখন। পথে তোমার কোনো অসুবিধা হয়নি তো? রাত কিন্তু অনেক হয়েছে, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়ো, কেমন? বলেই ডাক দিলেন, বৌমা। যাই বাবা। এক গলা ঘুমটা দিয়ে নবগোপালের বউ এসে দাঁড়ালো। নবুকে খেতে দাও। নবগোপাল হাত মুখ ধুয়ে ওর ঘরে গিয়ে ঢুকল। তারপর বউ ভাত তরকারি ধরে দিলে তৃপ্তির সঙ্গে খেতে লাগলো। সে খেতে খেতে বলল, ওরে বাবা, এত সব রান্না করলে কি করে? বউ নিরুত্তর। নবগোপাল বলে, অনেকদিন বাড়ি আসেনি বলে রাগ করেছ আমার উপর, কিন্তু কি করব বলো, আমি কি ইচ্ছে করে আসিনি? আমি যে নিরুপায়। নবগোপাল দেখল বউয়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। যাই হোক, খাওয়া শেষ করে খাটের বিছানায় নবগোপাল শুয়ে পড়ল। ওর বউ পাশে বসে সযত্নে পাখার বাতাস করতে লাগলো নবগোপালকে। সারাদিনের ক্লান্তির পর তৃপ্তির আহার, এবং তার উপর এই সুখ শান্তির শয্যায় শোয়া মাত্রই গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল নবগোপাল। ঘুম ভাঙল পরদিন সকালে লোকজনের চেঁচামেচিতে। কে যেন নাম ধরে ডাকল, নবা, এই নবা। ঘুম ভাঙতেই নবগোপাল হকচকিয়ে গেল। দেখল অর্ধভগ্ন ঘরে অপরিচ্ছন্ন ধূলি ধূসরিত খাটের ছেঁড়া বিছানায় সে শুয়ে আছে। ঘরের চারিদিকে ঝুল, মাকড়সার জাল। হতচকিত নবগোপাল জানালার কাছে গিয়ে দাঁড়াতেই ওর পরিচিত লোকজনেরা পাশের মাঠ থেকে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বলল, আরে নবা, নবা, তুই তুই কখন এলি? নবগোপাল জড়ানো গলায় বলল, কাল রাত্রে। ঠিক আছে, তুই ওখানেই থাক, আমরা গিয়ে তোকে নিয়ে আসছি। এই বলে সকলে দরজা ভেঙে ভেতরে ঢুকে নবগোপালকে বাইরে নিয়ে এলো। নবগোপাল কান্না ধরাই গলায় বলল, আমার ঘর বাড়ির এরকম অবস্থা কেন? আমার মা, বাবা, আমার ভাইরা, আমার বউ কোথায়? সবাই বলল, তুই কি কিছুই বুঝতে পারছিস না? না, আমার গা মাথা ঘুরছে। ওরা যে কাল রাতেও এ বাড়িতে ছিল। ওরা কেউ ছিল না রে পাগল, কেউই ছিল না। কাল রাতে যাদের দেখেছিস তারা ওদের প্রেতাত্মা। বেশি দিন নয়, 6 মাস আগে কলেরার মহামারীতে সব শেষ হয়ে গেছে। আমরা এই সামান্য কজন ছাড়া গোটা গ্রামটাই উজাড় হয়ে গেছে। তোদের বাড়ির কেউই বেঁচে নেই। আমরা অনেকবার চেষ্টা করেছি তোকে খবর দেওয়ার, কিন্তু কোনো নির্দিষ্ট ঠিকানা না থাকায় চিঠি দিতে পারিনি। নবগোপাল সব শুনে ডুকরে কেঁদে উঠল একবার।
তারপর গত রাত্রের ঘটনার কথা সবাইকে বলে দিন দুই গ্রামে থেকে আবার কর্মস্থলে ফিরে গেল।